এখান থেকে আমাদের মোদারে জন্ম হয়েছে, মোদারের থেকে আমর হয়েছে, আমর থেকে নেহি হয়েছে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় ধাপে তালিল এর আলোচনা। ইতিপূর্বে আপনাদের মধ্য থেকে আমার এই তালিলের উপর প্রথম এবং দ্বিতীয় এই দুইটি ভিডিও যারা দেখছেন, আশা করা যায় ইনশাআল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তালিল জিনিসটা কি আপনাদেরকে আরেকবার রিপ্লাই দিয়ে বলি। সেটা হচ্ছে, বলছিলাম আমরা ইতিপূর্বে যে ফেলগুলা পড়ছিলাম, ওই সমস্ত ফেলের মধ্যে যেগুলার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা অর্থাৎ মূল অক্ষরে কোনো হরফ ইল্লত যদি হয়, হরফ ইল্লত হচ্ছে একটু দুর্বল হরফ, অর্থাৎ যদি কোনো মূল অক্ষরে হরফ ইল্লত হয়, সেটাকে পরিবর্তন করে ফেলটাকে আরো সহজে ব্যবহার করা, সহজে উচ্চারণ করা, এইটাই হচ্ছে তালিল। দেখেন প্রিয় ভাইরা, আমি বোর্ডে একটা ফেল সাজিয়ে লিখছি, মাদি, মোদারে, আমর, নেহি, চারটা ক্যাটাগরির আলোকে সাজিয়ে লিখছি। খলাওয়া, ইয়াখলু, উখলু, লা তাখলু। দেখেন এই যে একটা ফেল, এটা ফা কালিমা খ, আইন কালিমা হচ্ছে লাম, এবার লাম কালিমা হচ্ছে ওয়াও। এখান থেকে আমাদের মোদারে জন্ম হয়েছে, মোদারের থেকে আমর হয়েছে, আমর থেকে নেহি হয়েছে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটার মূল অক্ষরে দেখেন ওয়াও পাওয়া গেছে, হরফিল্লাত পাওয়া গেছে, অতএব এই ফেলটা একটু জটিল, কিছুটা কঠিন। তালিল হচ্ছে এমন জিনিস যেটা ফেলটাকে আপনারা সহজে উচ্চারণ করবেন, বুঝছেন। এই ফেলটা খলাওয়া কিছুটা কঠিন, এটাকে এখন সহজ করা হবে। যেমন দেখেন খলা, এখন বলবেন এটা কিভাবে হইলো। আপনাদেরকে বলছে মূল অক্ষরে যদি হরফ ইল্লত হয়, তার পূর্বে যদি জবর হয়, তাহলে সেটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন এখানে মূল অক্ষর অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, 3 নাম্বার এর শেষে হরফ ইল্লত ওয়াও হয়েছে, তার পূর্বে কি জবর, এই জন্য ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করছি। আলিফ দ্বারা পরিবর্তন করছি, আলিফটাকে লামের সাথে লাগাই দিছি, তাহলে খলা, এটা কি খলা। দেখেন খলাওয়া থেকে খলা কিন্তু একটু সহজ, কেমন। এবার দেখেন ইয়াখলু, এটা তো আরো কঠিন, ওয়ার উপর পেশ, ইয়াখলু আরো কঠিন। এখন এটাকে আপনি কিভাবে সহজে উচ্চারণ করবেন, দেখেন পেশ চাই হচ্ছে তারপরে সবসময় ওয়াও সাকিন হোক, যেমন লাম ওয়াও পেশলু। এই পেশের চাহিদা হচ্ছে সবসময় তারপরে একটা ওয়াও সাকিন হোক, ঠিক আছে। তো আমরা যদি এখানে সেই সূত্র খাটাই, তাহলে ওয়াওকে সাকিন করলে হয়ে যাবে, দেখেন ইয়াখলু, ইয়াখলু। এখন দেখেন আগে থেকে কতটা সহজ, অর্থাৎ সূত্রটা এমন ভাবে খাটাইতে হবে প্রত্যেকটা ফেলে, যেন আপনার ফেলটা আরো সহজে উচ্চারণ করা যায়, ঠিক আছে। এখানে আমরা কি সূত্র খাটাইলাম, পেশ চাই হচ্ছে তার পরবর্তী বর্ণটি সবসময় ওয়াও সাকিন হোক, তাহলে আমরা ওয়াও সাকিন করলাম, পেশটাকে বিলুপ্ত করে দিছি, তার পরবর্তী যে পেশটা, ফলে কি হইলো, ইয়াখলু হইলো, ঠিক আছে। এখন দেখেন ইয়াখলু থেকে আমাদের ইয়াখলু হইলো, ঠিক আছে। ইয়াখলু কিন্তু উচ্চারণটা অনেক কঠিন, কেমন। তাহলে আমাদের কি হইলো, ইয়াখলু। এরপরে দেখেন প্রিয় ভাইরা, উখলু অর্থাৎ উনসুর, উনসুর আমরের যে ফেলটা ছিল ওই আলোকে কিন্তু উখলু। এখন কথা হচ্ছে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমর এবং নেহি দোনোটা ফেলের শেষে কিন্তু সাকিন হয়, ঠিক আছে। এটা এটা আপনারা জানেন, যেমন ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহ প্রথমে কিন্তু সাকিন, এরপর হচ্ছে উনসুর, এই যে প্রথমে কিন্তু সাকিন। প্রত্যেকটা আমর এবং নাহির ফেলের শেষে কিন্তু সাকিন থাকে, ঠিক আছে। এখন কায়দা হচ্ছে, যদি আমর এবং নেহির যে ফেলগুলো আছে, হ্যাঁ, এই ফেলের যে শেষের অক্ষরটা, হ্যাঁ, এই শেষের অক্ষরে যদি কখনো হরফ ইল্লত হয় এবং সেটা যদি সাকিন হয়, তাহলে নিশ্চিন্তে আপনি শেষের এই অক্ষরটি বিলুপ্ত করে দিবেন, তাহলে এই ফেলটা আপনার আরো সহজ হয়ে যাবে। যেমন দেখেন আপনি উখলু, একটু সময় নিয়ে আপনি উচ্চারণ করতেছেন, আর এখন দেখেন আপনি শুধু বলবেন উখলু, কি বলবেন, উখলু। অর্থাৎ তালিল হচ্ছে আপনার পূর্বে যে ফেলটা ছিল, সেই ফেল থেকে আপনারা সহজ ব্যবহার করবেন, সহজ উচ্চারণ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন লা তাখলু, সেম, এখানে সব ঠিক থাকবে, খালি ওয়াও সাকিনটা আমাদের বিরক্ত করে দেবে, তাহলে কি হবে, লা তাখলু। একবারে সহজ, তালিল আসলে অনেক সহজ, আমরা তো মনে করি অনেক কঠিন। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে প্রিয় ভাই, এখানে আগে যেটা ছিল খলাওয়া, ইয়াখলু, উখলু, লা তাখলু, আমাদের কাছে এইটাই সহজ লাগে, আমরা এইভাবে শিখি ভাই, বেশি বেশি ভালো লাগে না। হয়তো এই কথাটা আপনারা বলতে পারেন, কেন এটা থেকে এটা কেন করলো, এটা তো না করলে তো হইতো। বিষয়টা হচ্ছে এটা থেকে এটা হয়েছে না, মানে আপনারা তো এইভাবে শিখতে চান সবসময়, যেন সকল ফেল যেন এমনি থাকুক না, আপনাদের প্রশ্ন হচ্ছে এইটা।
মানে সকল ফেল গুলোর জন্য এইভাবে থাকুক। আবার এত স্ট্যান্ডার্ড করার কোনো সময় আছে? স্ট্যান্ডার্ড করতে গেলে কত নিয়ম কায়দা, এত কিছু কি মনে রাখবো? বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস গোটা আরবি ভাষায় এইভাবে ব্যবহার আছে, এইভাবে ব্যবহার হয় নাই। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এবং আরববাসীগণ তারা এই ফেলটাকে এইভাবে ব্যবহার করছে তাদের ভাষার ক্ষেত্রে। যদি এইভাবে ব্যবহার করতো তাহলে আপনাকে এটা নিয়ে এত আপনাকে কষ্ট দেওয়া হতো না, ঠিক আছে? আর তালিল খুব সহজ প্রিয় ভাইরা, অর্থাৎ ফেলটা আপনার কঠিন ভাবে থাকবে, সেটাকে আপনারা সহজে আপনি উচ্চারণ করবেন, সহজ আপনি শিখবেন, এইটাই হচ্ছে তালিল। দেখেন এখানে বলছিলাম ওয়াও, ওয়াও তার পূর্বে হরকত জবর, তাহলে ওয়াও আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে এখন ফলা হইলো, কতটা সহজ না? এখানে ইয়াখলু থেকে আপনার ইয়াখলু হইলো, এখানে উখলু থেকে উখলু হইলো, এখানে লা তাখলু থেকে লা তাখলু হইলো, সহজ না? এখন একটা বিষয় আপনাদেরকে খুব ভালো করে একটু বোঝানোর চেষ্টা করি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? দেখেন ভাই, এই যে এখানে আমি বললাম খলাওয়া, ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর, এই জবর হওয়ার কারণে এই হরফিলটা আলিফ হয়ে যাবে, এই জন্য আলিফ হয়ে গেছে গা। কিন্তু বাইসেস কখনো যদি এই লাম কালিমা, এটা তো লাম কালিমা না, এটা তো আমরা জানি লাম কালিমা, অর্থাৎ 3 নাম্বারটাকে লাম কালিমা বলে, আর মাঝখানটাকে আইন কালিমা বলে, প্রথমটাকে ফা কালিমা বলে, অর্থাৎ ফাআলা, ফাআলা। যে কোনো ফেলের প্রথমটাকে বলে ফা কালিমা, মাঝখানটাকে বলে আইন কালিমা, তারপরটাকে বলে লাম কালিমা। এই যে লাম কালিমা, অর্থাৎ এই শেষে যদি কখনো ইয়া হয়, আমি কিন্তু ওর কথা বলি না, এখন যদি কখনো বাইসেস ইয়া হয় তখন কিন্তু কিছুটা ব্যতিক্রম হবে, বুঝছেন? যেমন আমি একটা দিয়ে দেখাই, দেখেন রমায়া। এখন আমি এটা যেভাবে শিখছি এটার আলোকে যদি বলি যে শেষ অক্ষরে যদি হরফিল্লত হয় তার পূর্বে যদি জবর হয়, তাহলে সেই হরফিল্লতকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে নাকি? রমা, এমনটাই তো নাকি? কিন্তু বিষয় হচ্ছে যদি কোনো ফেলের শেষে এরকম ইয়া থাকে এবং তারপরে যদি জবর থাকে, তাহলে কি হয়? এই যে ইয়াটা আছে না, এই ইয়াটাকে আপনি সাকিন অবস্থায় শেষে রাখিয়ে দিবেন। এটা রসমি খত, অর্থাৎ আরবি লেখার ক্ষেত্রে এটা মানে আরব যারা নাহবিদগণ তারা এটা এইভাবে আমাদের মানে শিখাইছেন যে যদি কোনো শব্দে শেষে, অর্থাৎ ফেলের শেষে যদি ইয়া হয় তারপরে যদি জবর হয়, তাহলে সেটা আলিফ দ্বারা পরিবর্তন করবেন, ঠিক আছে? কিন্তু ইয়াটা আপনি রেখে দিবেন, ঠিক আছে? এটা একটা ব্যতিক্রম নিয়ম, এটা আপনাদের মনে রাখতে হবে। এবার আসেন আরেকটা বিষয় হচ্ছে, আপনি লিখলেন রমা, কি লিখলেন? রমা, অর্থাৎ মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, এটা তো আপনারা জানেন। অর্থাৎ জবরের পর যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টান। দেখেন এই যে মিম খারা জবর মা, এক আলিফ টান দিতেছেন, আবার মিম আলিফ জবর মা সমান সমান, কিন্তু দেখেন মিম আলিফ জবর মা যেই, মিম খারা জবর মা একই উচ্চারণ, ঠিক আছে? অর্থাৎ এইটা আবার এইটাই। তো এখানে দেখেন মিম আলিফ জবর মা, আমরা এটা এইভাবে না লিখে যদি এইভাবে লিখি মিম খারা জবর মা, ঠিক আছে? আর শেষের যে ইয়াটা যদি আমরা এইভাবে জয়েন করে দিই, তাহলে দেখেন লেখাটা কি আরো সুন্দর দেখা যায় না? আরো শর্টকাট দেখা যায় না? এটা তো কেমন জানি গোলমিল দেখা যায় না, যে এখানে মাঝখানে একটা খালি আলিফ পরে আবার ইয়া সাকিন, কেমন দেখা যায়? আর এখন দেখেন একসাথে আমি মিলিয়ে লিখছি, এখানে কতটা সহজ লাগতেছে, কথা বুঝছেন? তাহলে এই যে রমায়া থেকে আমাদের কি হইলো? রমা, অর্থাৎ শেষ অক্ষরে যদি কখনো ইয়া থাকে সেটা আপনি আলিফ দ্বারা পরিবর্তন করবেন, ঠিক আছে? তবে রসমে খত, এটা মনে রাখবেন, রসমে খত মানে লেখার নিয়ম, ঠিক আছে? এটা কিছু কিছু আমাদের শব্দের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকবে প্রিয় ভাইরা, কেননা ভাষা থেকে গ্রামার জন্ম হয়েছে, এটা মনে রাখবেন। অর্থাৎ এটা আপনার আমার মতামত এখানে দিলে হবে না, ঠিক আছে? ভাষা থেকে আরবি গ্রামারটা আপনার জন্ম হয়েছে, অর্থাৎ গ্রামারে কিছু ব্যতিক্রম থাকবেই, কারণ ভাষা তো মানে মানুষের মুখ থেকে জন্ম হয়েছে, বিষয়টা বুঝতে পারছেন না? কিন্তু গ্রামার থেকে তো ভাষা হয়নি, বরং ভাষা থেকে গ্রামার হয়েছে। এই জন্য গ্রামারের কিছু কিছু টপিক আমাদের ব্যতিক্রম থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। তো এই বিষয়টা বুঝতে পারছেন না? এরকম এই আলোকে কিন্তু অনেক ফেল পাবেন, ঠিক আছে? অর্থাৎ লাম কালিমায় যদি ইয়া থাকবে এবং তারপরে জবর থাকবে, সেই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করবেন, কিন্তু ইয়া সাকিনটাকে রেখে দেবেন রস্যে খত হিসেবে, ঠিক আছে? এখন আপনি এটাকে যে আলিফ দ্বারা পরিবর্তন করছেন, ঠিক আছে? তার আগে যে জবরের পরে খালি আলিফ হলে তো এক আলিফ টান দেওয়া লাগে, এখন এটা আপনি শর্ট করে রাখবেন, মিম খারা জবর মা, এই মা যে এই মা সেই একই, অর্থাৎ এটাকে আরো সহজে লেখার জন্য। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে আরো একটা সহজ টপিক শিখিয়ে দিই, ঠিক আছে? দেখেন এখানে তো আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইলাম যে মাদির চেহারা এরকম, সেখান থেকে আমরা এরকম বানাইছি, মোদারের চেহারা এরকম, সেখান থেকে আমরা মোদারের চেহারা এরকম বানাইছি, আমার চেহারা এরকম এইভাবে বানাইছি। কিন্তু আপনি যে কোনো ফেলের, হ্যাঁ, মাদি এবং মোদারের থেকে স্ট্যান্ডার্ড যে ফেলটা আপনি বানাইবেন,
অর্থাৎ মাদি এবং মুদারে থেকে তালিল করে যেই নতুন শব্দ ফেলটা আপনি যেটা বানাবেন, হ্যাঁ, ওই দুটা ফেল আপনি ভালো করে বুঝতে পারলে তাহলে আমরের ফেল এবং নাহির ফেলটা খুব সহজে বের করতে পারবেন। যেমন দেখেন, আমি এখানে দুটা ফেল লিখছি, আমি কিন্তু আমর গুলো লিখি নাই, শুধু দুইটা লিখছি, মাদিরটা লিখছি আর মুদারটা লিখছি। মাদিরটা কি? শায়া আ। মাদিরটা কি? শায়া আ। আর মুদারটা হচ্ছে ইয়াশ ইয়াউ। কতটা কঠিন দেখছেন। এখন এই দুটা ফেলকে আমি সহজে লিখবো, সহজে লিখবো, এবং এই দুটা ফেল থেকে আমি আমর এবং নেহি বানাবো। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের যতটা সম্ভব সহজে শেখা যায়। কেমন? দেখেন, আমি শুরু করি। প্রথমে শায়া আ, ইয়া, তার পূর্বে কি জবর, এই জবর হওয়ার কারণে এই ইয়াটা এখন আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবো গা। দেখেন, যেমন এই যে ইয়াটা এখন আলিফ হয়ে গেছে গা, তাহলে কি হইল? শা। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে কি জবর, জবরের চাহিদার আলোকে জবর চাই কি তারপরে সবসময় আলিফ হোক, অর্থাৎ ইয়াটা কেটে এখন আলিফ বানাইছি। শেষে কি থাকে? হামজা জবর আ। এই হামজা জবর আটা এখানে আলাদা করে লিখতে হবে। এখন বলবেন যে ভাই এটা কেন? এখানে তো ছিল এইভাবে, এখানে ছিল এইভাবে, তাহলে এটা এইভাবে লেখার কথা ছিল না? শা আ এইভাবে লেখার কথা ছিল না? শোনেন, কখনো যদি কোনো শব্দ শেষে এই হামজাটা লেখেন না, এই যে এই হামজা যদি কখনো লেখেন, হ্যাঁ, তার আগে যদি খালি আলিফ হয়, এই যে খালি আলিফ, তার আগে যদি কখনো খালি আলিফ হয়, তাহলে মনে রাখবেন এই খালি আলিফ হওয়ার কারণে এই হামজাটাকে এখানে আলাদা করে লিখতে হবে। এই জন্য আমি এখানে আলাদা করে লিখছি। বুঝতে পারছেন? যেমন মনে করেন আমি লিখলাম যা আ, যা আ। দেখেন, এখানে হামজার নিচে কিন্তু কোনো আলিফ তালিফ নাই, কোনো ওয়াও নাই, কিছু নাই। কারণ কি? তার পূর্বে খালি আলিফ। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ফেলের শেষে আপনি হামজা কখন মানে আলাদা করে লিখবেন? যখন তার আগে খালি আলিফ থাকবে, ঠিক আছে? এজন্য আপনারা মানে নার্ভাস হবেন না, ঠিক আছে? এখানে আলিফ, তারপরে হামজা, এটা পুরোটাই তো আমি চাইলে বসাতে পারতাম না, কিন্তু বসে নাই কেন? তার আগে একটা মানে আলিফ, খালি আলিফ আছে, এই জন্য আলাদা করে লিখছি, ঠিক আছে? তাহলে শা আ, শায়া আ থেকে আমাদের কি হইলো? শা আ। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর, ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, হইলো আলিফ। আর শেষে হামজাটাকে আলাদা কেন লিখছি? কারণ তার আগে খালি আলিফ। বুঝছেন ভাই? তাহলে শা আ। এরপরে দেখেন ইয়াশ ইয়াউ, ইয়াশ ইয়াউ সেম। অর্থাৎ এখানে একটু একটা বিষয় বুঝার বাকি, এটা হলো দেখেন, এখানে ইয়া যে হরকতটা জবর, এই জবরটাকে যদি আমরা আগের অক্ষরে স্থানান্তর করি, হ্যাঁ, করলে কিন্তু আমরা দেখেন যদি আগের অক্ষরে স্থানান্তর করি, দেখেন আগে লিখে নেই, এখানে সাকিন ছিল, এখন আগের অক্ষরটা এখানে আনলাম, আর এইটাকে এখন এটা এখন সাকিন হয়ে যাবে, কারণ এটা সরে গেছে না। অর্থাৎ আগে যে জবরটা তো সরে গেছে, এখন এটা সাকিন থাকবে। আর শেষে মনে করেন হামজা পেশ ও। এখন দেখেন ইয়াশাই ও না, এখন ইয়া তার পূর্বে জবর, এই জন্য ইয়াকে কি দ্বারা পরিবর্তন করতে হয় জানি? আলিফ দ্বারা। কারণ আপনাদেরকে আগে বলছিলাম, অর্থাৎ হরফে ইল্লাত তার পূর্বে যদি জবর হয় তাহলে সেটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি লিখলাম ইয়াশা, ইয়াশা, আর এই যে ও, এটা কি ঠিক আছে? এইটা কিন্তু ভুল হয়েছে, এখানে শুধু হামজা পেশ উ লিখতে হবে, কারণ তার আগে কি খালি আলিফ। প্রিয় ভাইরা, ফেলের শেষে আপনি হামজাটাকে আলাদা লিখবেন কেন? তার আগে যদি খালি আলিফ থাকে, ঠিক আছে? তাহলে এটার সম্পূর্ণ রূপ হচ্ছে ইয়াশা ও, ইয়াশা ও, ঠিক আছে? এখন দেখেন, এবার আমি মুছে ফেলি, অর্থাৎ ছায়া থেকে আমি শাহ বের করলাম, আর ইয়াশিয়াউ থেকে আমি ইয়াশাউ বের করলাম। কেমন? এখন আমি এই ইয়াশাউ থেকে আমি আমর বের করবো এবং নেহি বের করব। এইভাবে আমরা যদি ফেলগুলো বের করে আমরা শিখি, তাহলে কিনা আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে ইয়াশাউ থেকে আমি এখন আমর এবং নেহি দুটোটা ফেল বের করব, ঠিক আছে? যেমন দেখেন, আমি আগে ফেলটা লিখি ইয়াশাউ, ইয়াশাউ। আমরা কিভাবে আমর ফেলগুলো বের করতাম? আলামাতুল মুদারে বিলক্ত, শেষ অক্ষর সাকিন, ঠিক আছে? এখন ফা কালিমা যেহেতু হরকত, তাহলে আমাদের হামজা ওয়াসলের কোনো প্রয়োজন নাই। যদি হরকত না থাকতো, যদি সাকিন থাকতো, তাহলে হামজা ওয়াসল আনা লাগতো, ঠিক আছে? তাহলে এখানে কি হইলো? এখন শা, ঠিক আছে? শা, শেষ অক্ষর সাকিন। এখন দুই সাকিন একত্র হওয়ার কারণে এই মাঝখানে যে হরফিল আলিফ, এই আলিফটাকে বিরক্ত করলাম। এখন কি হইলো? শিন আর হচ্ছে হামজা, শিন আর কি প্লাস হামজা। এখন কথা হচ্ছে, হামজার একটা নিয়ম আছে, আমরা ইনশাআল্লাহ এটা আগামী ক্লাসে কোনো এক সময় বলবো। কখনো যদি আপনি হামজা লেখেন
শেষে, হ্যাঁ, কোনো শব্দের শেষে, দেখেন এখানে শব্দের শেষে কিন্তু হামজা, বিষয়টা বুঝতে পারছেন? মানে এইখানে তাকান, আপনি যদি এখানে এই মাঝখানে আলিফটা যদি বিরক্ত করে ফেলেন, তখন আপনি হামজাটা লিখবেন কিভাবে? একটা প্রশ্ন না? মানে এই দেখেন, এই যে শাহ হয়েছে না, শাহ হয়েছে, আপনি আলামাত মুতারে বিলুপ্ত করছেন, শেষক সাকিন করছেন, হয়েছে শাহ। এখন দুই সাকিন একত্র হওয়ার কারণে এই আলিফটাকে আপনি বিলুপ্ত করবেন, করলে আপনি শিন আর হামজা সাকিন দুইটা লিখবেন কিভাবে? এটা লিখবেন হচ্ছে, দেখেন জবরের পরে যদি হামজা সাকিন হয়, জবরের পরে যদি হামজা সাকিন হয়, তাহলে সেই হামজাটাকে একটা আলিফের উপরে লিখতে হয়, কারণ জবর চাই তারপরে কি হোক, সবসময় একটা আলিফ হোক। এই জন্য আমি লিখলাম এখন এই যে এই হামজাটাকে এখন উঠিয়ে এখানে একটা আলিফ লিখবো, ঠিক আছে? এই আলিফটার উপরে হামজা দিব, অর্থাৎ এই যে শিনের উপর যে জবর, জবরের উপরে সবসময় একটা আলিফ হোক, এটা মানে জবর সবসময় এটা চাই, ঠিক আছে? তাহলে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন আমি কি বললাম। ইয়াশাউ থেকে আমাদের শা কিভাবে হইলো? আলামত মুদারে বিরক্ত করলাম, শেষ অক্ষর সাকিন করলাম, হ্যাঁ, তাহলে আমাদের হইলো হচ্ছে শা, ঠিক আছে? এখন দুই সাকিন একত্র হওয়ার কারণে, হামজাও সাকিন আলিফও সাকিন, দুই সাকিন একত্র হওয়ার কারণে এই আলিফকে বিরক্ত করলাম। এখন আলিফ থেকে আলিফকে বিরক্ত করলে শিনের উপর জবর আর হামজা সাকিন, এই দুইটাকে আমরা কিভাবে মিলিয়ে লিখবো? লেখার তো একটা কায়দা লাগবে না, লেখার তো কোনো সিস্টেম নাই। এই জন্য নিয়ম হচ্ছে, কোনো শব্দের শেষে যদি হামজা সাকিন হয়, হ্যাঁ, এবং তার আগে যদি জবর থাকে, তাহলে সেই হামজাটাকে সাকিনটাকে একটা আলিফের উপরে লিখতে হয়। এই জন্য আমি আলিফের উপরে লিখছি। প্রিয় ভাইরা বুঝতে পারছেন? এই যে আলিফের উপর আমি হামজা সাকিন আমি লিখছি। এখন আমাদের আমরের ফেল হচ্ছে এইটা শা, আমরের ফেলটা কি? শা। এবার আসেন, এই আমর থেকে এখন আবার নেহির ফেল হয়ে যাবো গা। নেহির ফেল একবার সহজ, অর্থাৎ প্রথমে লাম আলিফ দিবেন, এরপর একটা তাজব করবেন, ঠিক আছে? অর্থাৎ লা তাশা, লা তাশা, আমাদের আমরের ফেল হয়ে গেল গা। কেমন? তাহলে শা আ ইয়াশাউ শা, লা তাশা, শা আমাদি, ইয়াশা মুদারে, এরপর হচ্ছে শা আমর, লা তাশা, এটা হচ্ছে নেহি। এইভাবে আমাদের আরো অনেক ফেল আছে প্রিয় ভাইরা। আপনি শুধু মাদি এবং মুদারের থেকে তালিল করে আপনি স্ট্যান্ডার্ড যে ফেলটা, যে সহজ ফেলটা, ওটা আগে বের করবেন। কেমন? এরপর আপনি এই মুদারে থেকে আপনি আমর বানাইবেন, এরপর আমর থেকে আপনি নেহি বানাইবেন। কতটা সহজ! আপনারা তালিল অনেক কঠিন মনে করেন, অথচ তালিল আরো সহজ আমি মনে করি। তাহলিলের সিস্টেমটা আমি মনে করি আরো সহজ, আমাদের সহজ হয়েছে, কারণ ফেলগুলো আপনারা আমরা সবসময় সহজে উচ্চারণ করতে পারতাছি, সহজে আমরা আমাদের ভাষার ক্ষেত্রে ব্যবহার করতে পারতাছি। তাহলে প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় এতটুকুই, আর আগাবো না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তো তাহলিলের আমার এই ধারাবাহিক ক্লাসগুলো আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? ইনশাল্লাহ একটা সময় এই তাহলিলের সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আবার দেখা হবে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।